নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের জন্য। আজ আমরা এমন এক জায়গার ইতিহাস নিয়ে এসেছি আপনাদের জন্য, যে জায়গার ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পৌরাণিক ও আধ্যাত্মবাদ আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। কিন্তু দুঃখের বিষয়, সেই জায়গার ইতিহাস আজ বিস্মৃত প্রায়। বর্তমানে শুধুমাত্র একটা ছোট শহর, তাম্রলিপ্ত বা তমলুক। প্রাচীন ইতিহাসের বাংলা ও সারা দেশের গৌরব এবং অন্যতম প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত। সারা বিশ্বের কাছেও এই সমুদ্র বন্দরের চাহিদা ছিল অপরিসীম। সমুদ্র বন্দর এখানে কোথায়? নামকরণের ইতিহাসই বা কী? জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে না দেখলে অনেক অজানা কথা মিস করে যাবেন। এই ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। কিন্তু আপনাদের নিজেদের অঞ্চল বা পরিচিত জায়গার কথা লিখে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই সব জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। ও আরেকটি কথা প্রথমেই জানিয়ে রাখি, এত বিস্তৃত ইতিহাসের সাথে অনেক সময় আমাদের ভিডিও মেলে না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের মূল উদ্দেশ্য থাকে মূল জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। প্রথমেই জেনে নিই তাম্রলিপ্ত বা তমলুকের প্রাণের কথা। মহাভারতের যুগে নরপতি মাহিষ্যরাজ তাম্রধ্বজ এক জেলে বউয়ের কাছ থেকে শোনেন এক অলৌকিক কাহিনী। সে রোজ মরা মাছ কয়েক যোজন দূর থেকে এনে বনের ভেতর এক মন্দিরের পুকুরে ডুবিয়ে মাছকে জ্যান্ত করে নেয়, তারপর নিয়ে যায় রাজবাটিতে। রাজা তাম্রধ্বজ সেই কাহিনী শুনে তার সাথে গিয়ে উপস্থিত হলেন বনের ভেতরের সেই মন্দিরে এবং প্রস্তরময়ী দেবীকে স্বমহিমায় প্রতিষ্ঠা করলেন। ইতিহাসের দলিল ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বঙ্গদেশের হিন্দু যখন কালাপাহাড়ের ভয়ানক ধ্বংসলীলার সম্মুখীন, ঠিক তখন কালাপাহাড়ের মতো ভয়ানক হিন্দু বিদ্বেষীর মূর্তি ও মন্দির নাশকের নাশকতাও থেমে গিয়েছিল এই মায়ের মন্দিরে এসে। বর্তমান দেবীর উপাসক মহাশয়দিগের নিকট একখণ্ড পারসিক ভাষায় লিখিত দলিল রয়েছে, যেটা বাদশাহী পঞ্জ বলে খ্যাত। 1567 থেকে 68 খ্রিস্টাব্দ নাগাদ দুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশের তাম্রলিপ্তে প্রবেশ করেছেন। তিনি এই দেবীকে দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং এই ঐতিহাসিক দলিল রচনা করেন। কিংবদন্তি মেশা এই কাহিনী লোমহর্ষক এবং বিস্ময়কর। কালাপাহাড় সুলেমান করনারী সেনাপতি ছিলেন। উড়িষ্যা অভিযানকালে কালাপাহাড় মন্দির ও দেবদেউল ধ্বংস করে বঙ্গদেশে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে। তটে শিবির খাটিয়ে বর্গভীমার মন্দিরের দিকে একা এগিয়ে চললেন কালাপাহাড়। মন্দিরের দেবীগৃহের দুয়ারে এসে দাঁড়ালেন কালাপাহাড়। মন্দির ধ্বংস করে তাঁবুতে না ফেরায় পাঠান সৈনিকরা স্তম্ভিত হন। তাঁরা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান করনারী সেনাপতি কালাপাহাড়। মূর্তিনাশক কালাপাহাড় জীবনে প্রথম ও একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি। সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে বর্তমান। দেবী বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তরে উগ্র তারা। তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তাঁর মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ। দক্ষযজ্ঞের পর দেবী সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। দেবী কপালিনী বা বর্গভীমা ও ভৈরব সর্বানন্দ। অনেকের মতে ভৈরব ভূতনাথ। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তাঁর চণ্ডীমঙ্গল কাব্যে এই দেবী সম্পর্কে লিখেছেন, গোকুলে গোমতী নামা তাম্রলিপ্তে বর্গভীমা, উত্তরে বিদিত বিশ্বকায়া। এই মন্দির প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করে। শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিলেন যে
তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন। ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পূজা করতে আসতেন। আরেক যুগনায়ক শ্রী চৈতন্যদেব তার নীলাচল যাত্রার সময় এসেছিলেন এখানে 1510 খ্রিস্টাব্দে। মহাভারতের যুগে মানে দাপর যুগে পৌরাণিক ইতিহাসবিদদের মতে আনুমানিক 3110 খ্রিস্টপূর্বের কিছু বছর আগে তাম্রলিপ্তের মহারাজ ছিলেন তাম্রধ্বজ। চৈতন্যদেবের তমলুকে আসার কারণ আপনারা শুনে নিন শ্রী গৌরাঙ্গ জিউ মন্দিরের এক প্রবীণ গোস্বামীর নিজের মুখে। এবারে উনি মানে রায়সুয়া যজ্ঞ যুধিষ্ঠিরের হচ্ছে, এর ফলে উনি অশ্ব ছেড়ে দিচ্ছেন, অশ্ব এবারে ঘুরতিছে। এবার তাম্রধ্বজ রাজা উনি সেই অশ্বকে ধরলেন, ধরে ওই রায়সুয়া যজ্ঞের যারা মানে ধারক ছিল, মানে যারা রক্ষাকর্তা ছিল, তাদের সঙ্গে যুদ্ধ হয়। যুদ্ধে তারা পরাজিত হয়ে যায়। পরাজিত হয়ে যেতে যখন যুধিষ্ঠিরের কাছে খবর গেল, যুধিষ্ঠির তখন শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে পাঠান। অর্জুন আর শ্রীকৃষ্ণ ভক্ত আর ভগবান দুইজনকে আসতেই প্রকৃতপক্ষে তাম্রধ্বজ রাজার কোনো করার ইচ্ছা নাই, শুধু ভগবানকে নিজের প্রাসাদে আনবে সেই তার ইচ্ছা। তাই যখন ভগবানকে পেয়ে গেছেন তার পায়ে গিয়ে পড়ে গেলেন, পড়ে যেয়ে তার সঙ্গে এবারে আর যুদ্ধ কথা কি, যুদ্ধ কিছু নাই, অস্ত্র ছেড়ে দিলেন, সবাইকে আতিথেয়তা করলেন। তাহলে এই তমলুকেরই মাটি শ্রীকৃষ্ণের পদস্পর্শিত, এটা দাপর যুগের কথা। এবারে যখন আমার মহাপ্রভু এলেন, তিনি তার পূর্বের স্মৃতি মনে হতে তিনি মনে ভাবলেন যে আমি তো ওখানে গেছিলাম, আচ্ছা আরেকবার ওই পাশ দিয়ে যাই। এই করে মহাপ্রভু তিনি এসেছেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজপরিবারের। ৬২তম রাজা সুরেন্দ্র নারায়ণ, তাঁর পুত্র ধীরেন্দ্র নারায়ণ এবং নাতি কুমারেন্দ্র নারায়ণ স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল কুমার ধারার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান এবং আন্দোলনের পীঠস্থান হয়ে ওঠে রাজবাড়ি। 1905 সালে অবিভক্ত বাংলায় বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন তীব্র হয়েছিল। তমলুকে ব্রহ্মা বারোয়ারি ময়দানে রাজা সুরেন্দ্র নারায়ণের নেতৃত্বে বিরাট জনসমাগম বঙ্গভঙ্গ প্রতিরোধে অংশ নেয়। 1921 সালে দুর্ভিক্ষের সময় বড়লাট লর্ড রোনাল্ডস স্টিমারে তমলুক এসেছিলেন। তিনি রাজা সুরেন্দ্র নারায়ণের সঙ্গে দেখা করেন। পরদিন লর্ড রোনাল্ডস দেওয়ানি আদালতের পূর্ব দিকের ময়দানে সরকারি উদ্যোগে মণ্ডপ তৈরি করে দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 1930 সালে লবণ সত্যাগ্রহের সময় রাজপরিবারের ভূমিকা ছিল। নরঘাটে লবণ আইন ভঙ্গের জন্য বিশাল মিছিল রাজবাড়ি থেকে রওনা হয়েছিল। নেতৃত্বে ছিলেন ধীরেন্দ্র নারায়ণ। তিনি লাহোর কংগ্রেসে যোগদান করেছিলেন। ওই বছরেই মেদিনীপুরের কুখ্যাত জেলাশাসক পেডি রাজা সুরেন্দ্র নারায়ণের কাছে হাজির হন। রাজাকে নির্দেশ দিয়েছিলেন রাজপ্রাসাদ থেকে সত্যাগ্রহীদের তাড়িয়ে দিতে, কিন্তু রাজা রাজি না হওয়ায় পেডি তাকে বন্দি করেন। বন্দি রাজাকে নিয়ে তিনি মেদিনীপুরে রওনা দিয়েছিলেন, কিন্তু খবর ছড়িয়ে পড়ে দ্রুত। পাঁশকুড়ার চনস্বরপুরে মুসলিম সম্প্রদায় তাঁদের রাস্তা আটকান। বাধা পেয়ে রাজাকে ফিরিয়ে এনে তমলুকের পায়রাটুঙ্গি ডাকবাংলোয় বন্দি করা হয়। পরে রাজাকে মেদিনীপুর সেন্ট্রাল ও দমদম জেলে পাঠানো হয়েছিল। 1938 সালের 11 এপ্রিল সুভাষচন্দ্র বসু তমলুকে এলেন। প্রথমে সভাস্থল ছিল রাখাল মেমোরিয়াল ময়দান, কিন্তু শাসকদের চাপে মালিকপক্ষ পিছিয়ে গেলেন। কংগ্রেস নেতারা দেখা করলেন রাজা সুরেন্দ্র নারায়ণের সঙ্গে। রাজবাড়ির প্রাচীন আম ও গোলাপ বাগান কেটে রাতারাতি সভার মাঠ তৈরি হলো। রাতে হ্যাজাক জেলে সভা হয়। 1349 বঙ্গাব্দের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাম্রলিপ্ত পুরনো রাজপ্রাসাদ। রাজপরিবারের সদস্যরা মূল রাজবাড়ির পিছনের দিকে রানী মহলে চলে যান। বর্তমানে পুরনো প্রাসাদ আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে। সংরক্ষণের কাজ শুরু হয়েছে। এবার ফিরে দেখা যাক তাম্রলিপ্ত বা তমলুকের নামকরণের এবং এর গৌরবের ইতিহাসের দিকে। তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি ছিল বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত প্রাচীন ভারতের সুহমা রাজ্যের একটি বন্দর শহর এবং রাজধানী। বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুক শহরটিকে সাধারণত তাম্রলিপ্তির স্থান হিসেবে চিহ্নিত করা হয়। হাহিয়েন হিউয়েনসাংয়ের বিবরণে যেমন তমলুক বন্দরের উল্লেখ আছে, তেমনি 5 দশকে খনন কার্যের পরে এমন অনেক জিনিস পাওয়া গেছে
যা থেকে পরিষ্কার একসময় রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল এই বন্দরের। এখন তা শুধুই গৌরবের অতীত, বিস্তৃত। সে যুগে জলপথে বাণিজ্যে বেজায় সুনাম ছিল ভারতীয় উপমহাদেশের। অন্তত ৪,৫০০ বছরের পুরনো লোথাল, সোপারা, ভারোজ, মুজিরিসের মতো বন্দরগুলি অতীত গৌরবের সেই সাক্ষ্য বহন করে। তবে ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি নিয়ে যত চর্চা হয়েছে তার তুলনায় অনেকটাই কম আলোচিত পূর্ব প্রান্তের বন্দরগুলি। একথা বললে অত্যুক্তি হবে না যে পূর্ব উপকূলের বন্দরগুলির মধ্যে তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত ছিল সবচেয়ে বিখ্যাত। তাম্রলিপ্ত অর্থাৎ কিনা তামায় মোড়া, ওই নামেই তো লুকিয়ে আছে বাণিজ্যের ইতিহাস। কাছেই বিহারের সিংভূম জেলার ঘাটশিলা, সেখানে রয়েছে তামার খনি। ওই খনি থেকে তামা উত্তোলনের পর এই বন্দর দিয়েই রপ্তানি করা হতো। এমনতর জায়গার নামে তামা থাকবে সেটাই স্বাভাবিক নয় কি? এমনকি এখনও ঘাটশিলার ওই খনি থেকে তামা তোলে হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL, অর্থাৎ সেই ট্র্যাডিশন। রূপনারায়ণের কুলে এই তাম্রলিপ্ত থেকেই ভেসে যেত বাণিজ্য তরী। নীল, রেশম, তামা রপ্তানি হতো নিয়মিত। কখনো মালয় দ্বীপপুঞ্জ, কখনো সিলন, আজকে শ্রীলঙ্কা, আবার কখনো সুদূর আফ্রিকাতেও। পূর্ব তটের জলযান পৌঁছত আরব সাগরেও। আবার ভিনদেশি বণিকরা যখন নৌপথে ভারতের পূর্ব উপকূলে এসে পৌঁছতেন তখন এই তাম্রলিপ্তই ছিল তাদের প্রবেশদ্বার। প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সাহিত্যে প্রমাণ মেলে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে রমরমা ছিল তাম্রলিপ্তের। ৮ম শতাব্দী পর্যন্ত বন্দর হিসেবে তার গুরুত্ব ছিল একই রকম। প্রথমে তৎকালীন কলিঙ্গ সাম্রাজ্যের এবং পরে বৌদ্ধ ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হয়ে উঠেছিল এটি। কিছু ঐতিহাসিক অনুমান করেন যে পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরগুলি দখল করার জন্যই কলিঙ্গ আক্রমণ করেছিলেন অশোক। শিশুপালগড়ের মতো নগরগুলি গড়ে ওঠার পিছনে তাম্রলিপ্তর রমরমা কারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মৌর্য সাম্রাজ্যের অন্যতম বড় বন্দর ছিল তাম্রলিপ্ত। মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র থেকে এই তাম্রলিপ্ত পর্যন্ত রাজপথ বানানো হয়েছিল। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্ম প্রসারে তাম্রলিপ্ত বড় ভূমিকা নিয়েছিল। জাতকের কাহিনীতে বারবার উল্লেখ রয়েছে তাম্রলিপ্ত থেকে সুবর্ণভূমি, যা আজকের মায়ানমার, সেই পর্যন্ত জলপথে বাণিজ্য তো হতোই, সেই সঙ্গে বৌদ্ধ ধর্ম প্রসারেও যাতায়াত করতেন বৌদ্ধ ধর্মপ্রচারকরা। সম্রাট অশোক নিজের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে বোধিবৃক্ষ সমেত শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন এই তাম্রলিপ্ত বন্দর হয়েই। খ্রিস্টপূর্ব ২য় শতকে লেখা মহাবংশে, যাতে লিপিবদ্ধ রয়েছে শ্রীলঙ্কার ইতিহাস, বোধিবৃক্ষে সেই যাত্রার বর্ণনা মেলে। তাম্রলিপ্ত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সেই যাত্রা ছিল ১৪ দিনের। তার মধ্যে প্রথম ৭ দিনের যাত্রা ছিল সড়ক পথে, পাটলিপুত্র থেকে তাম্রলিপ্ত পর্যন্ত। এছাড়া বহু বিদেশি পর্যটকের লেখাতেও উল্লেখ রয়েছে তাম্রলিপ্তের। রোমান দার্শনিক প্লিনি উল্লেখ করেছেন তালুকোটের বন্দরের কথা। চীনা পর্যটক ফাহিয়েন হিউয়েনসাং তাম্রলিপ্ত বন্দরের বর্ণনা দিয়েছেন তাঁদের লেখায়। তাঁদের লেখাতেই জানা যায় গুরুত্বপূর্ণ বন্দর হওয়ার পাশাপাশি তাম্রলিপ্ত ছিল তৎকালীন বৌদ্ধ ধর্ম শিক্ষার পীঠস্থান। ৫ম শতকে তাম্রলিপ্তে এসেছিলেন ফাহিয়েন। তিনি লিখেছেন সেই সময় তাম্রলিপ্তে ২৪টি বৌদ্ধ মঠ এবং ১,০০০ বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। ৬ষ্ঠ শতকের শিলালিপি থেকে জানা যাচ্ছে যে বৌদ্ধ শিক্ষক শাক্য ভিক্ষু আচার্যকে গুপ্ত সাম্রাজ্যের এক প্রশাসক বিস্তীর্ণ জমি দান করেছিলেন। মহাভারত, পুরাণ, সংহিতা প্রভৃতি পাঠে জানা যায় তৎকালে এই নগরটি সমুদ্রতীরে অবস্থিত ছিল। এই জন্য এটির নাম বেলাকুল। শব্দকল্পদ্রুমে এই বেলাকুল শব্দের অর্থ লেখা আছে বেলাকুলং তাম্রলিপ্ত দেশঃ। বৌদ্ধ গ্রন্থ মহাবংশ ও গ্রিক রাজদূত মেগাস্তিনিসের ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে তাম্রলিপ্ত নগর সমুদ্রকূলবর্তী বন্দর বলে খ্যাত ছিল। পরবর্তীকালে খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে লেখা সুবিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের ভ্রমণ বৃত্তান্ততেও তাম্রলিপ্ত উপসাগরের তীরবর্তী একটি সমৃদ্ধশালী বন্দর বলে উল্লিখিত হয়েছে। সমুদ্র তখন তাম্রলিপ্তের প্রায় ৮ ক্রোশ দূরে সরে গেছিল। ১ ক্রোশ মানে 1.8 কিলোমিটার। তার মানে তখন ১৪ কিলোমিটার সরে গিয়েছিল, আর এখন ৬০ ক্রোশ দূরে মানে
108 কিলোমিটার দূরে সরে গেছে। সুতরাং এটা অনুমান করা অসঙ্গত হবে না যে সময় সমুদ্র তাম্রলিপ্তের পা ধুয়ে প্রবাহিত হতো সে সময় বর্তমান তমলুকের দক্ষিণে ও দক্ষিণ পূর্বে অবস্থিত সুতাহাটা, নন্দীগ্রাম, হাজুরি প্রভৃতি থানার কোনোটির সম্পূর্ণ, কোনোটির অধিকাংশ ভূমিরই অস্তিত্ব ছিল না। ক্রমশ নদীর মোহনায় পলি পড়ে ওই সকল স্থানের উৎপত্তি হয়েছে। ওই সব স্থানের ভূমি প্রকৃতিও বর্তমানে সেই কথার সাক্ষ্য দেয়। সপ্তম শতাব্দী থেকে ধীরে ধীরে জৌলুস হারিয়ে ফেলে তাম্রলিপ্ত বন্দর। কারণ খুব পরিষ্কার নয়, তবে এর জন্য ভৌগোলিক এবং রাজনৈতিক কারণকে দায়ী করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক তীর্থঙ্কর রায়। নদীর গতিপথ পরিবর্তন এবং নগর সভ্যতা উপকূলবর্তী এলাকা থেকে ক্রমে সরে যাওয়াই এর অন্যতম কারণ বলে নিজের ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি ফ্রম অ্যান্টিকুইটি টু দ্য প্রেজেন্ট বইতে লিখেছেন তিনি। এক সময়ের এত গুরুত্বপূর্ণ একটি বন্দর কালের গর্ভে ডুবে যায়, এমনকি সাধারণ মানুষের স্মৃতি থেকেও পুরোপুরি বিলুপ্ত হয়। এরপর 1880 সালে বাঙালি লেখক গৌরদাস বসাক এখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালান। 1889 সালে এশিয়াটিক সোসাইটিতে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেন তিনি। এরপর 1920 সালে সেখানে খনন চালায় ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ। পরে 5 এবং 7-এর দশকেও কিছু খনন কার্য চালানো হয়। 1954 থেকে 55 সালের খননে পৃথিবীর নানা প্রান্তের জিনিসের নিদর্শন পাওয়া যায় তাম্রলিপ্তে। রোমান অ্যামফোরা হোক বা গ্রেকো রোমান স্বর্ণমুদ্রা, সবই মেলে তাম্রলিপ্তের খননস্থল থেকে, যা প্রমাণ করে যে সে যুগে সুদূর রোমান সাম্রাজ্যের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক ছিল ভারতের পূর্ব উপকূলের এই বন্দরের। তবে ইতিহাসের ছিটেফোঁটাও আর মেলে না সেদিনের তাম্রলিপ্ত বা অধুনা তমলুকে। প্রত্নতাত্ত্বিক খনন থেকে প্রাপ্ত সামান্য কিছু নিদর্শন অবহেলায় পড়ে রয়েছে স্থানীয় একটি মিউজিয়ামে। ভারতের অন্যান্য প্রাচীন বন্দরগুলির মতো আর মনোযোগ পায় না একসময়ের এত গুরুত্বপূর্ণ এই বন্দর। তার খ্যাতির কথা ভুলেই গেছে সকলে। তবুও তমলুকের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় তাম্রলিপ্ত জাতীয় সরকারের ইতিহাস ছাড়া। 1942 সালে 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়। এই জাতীয় সরকার সে সময় পৃথক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রচার, সমর ইত্যাদি বিভাগে পৃথক পৃথক সচিব নিয়োগ করা হয়েছিল। সবার উপরে ছিলেন সর্বাধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। অর্থ সচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সমর ও স্বরাষ্ট্র সচিব ছিলেন সুশীল কুমার ধারা। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ 6000 সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছলে ব্রিটিশ রাজপুলিশ ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয়। পুলিশ 3 বার তাকে গুলি করে। গুলি লাগে তার কপালে ও 2 হাতে। তবুও তিনি এগিয়ে যেতে থাকেন। এরপরেও বারংবার তার ওপর গুলিবর্ষণ করা হয়। কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে বন্দে মাতারাম ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্তটিকে সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করে তুলেছিল। উল্লেখ্য, এই সমান্তরাল সরকারটি 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত সকলভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। পরে গান্ধীজির অনুরোধে এই সরকার ভেঙে দেওয়া হয়েছিল। তামায় মোড়া তাম্রলিপ্ত না মহারাজ তাম্রধ্বজের তাম্রলিপ্ত, যে কারণেই হোক ইতিহাস কথা বলে। তবুও আরও অনেক কিছু না বলা থেকে গেল, দেখানো গেল না অনেক কিছু। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ভ্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভ্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।